বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি জৈন ধর্মমত নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি। বিভিন্ন জৈন ধর্মগ্রন্থে এই ধর্মের প্রধান নীতিগুলির উল্লেখ পাওয়া যায়। জৈন ধর্মের প্রধান নীতিগুলো হলো চতুর্যাম, পঞ্চমহাব্রত, ত্রিরত্ন প্রভৃতি। এই চতুর্যামটা কি? চতুর্যাম হচ্ছে 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ 4টি নীতি বা উপদেশের কথা প্রচার করেছিলেন। এগুলি হল সত্যবাদিতা, অহিংসা, অচৌর্য ও অপরিগ্রহ, অর্থাৎ পরের দ্রব্য গ্রহণ না করা। জৈন ধর্মে এইগুলি চতুর্যাম নামে পরিচিত। এরপরে পঞ্চমহাব্রত। পঞ্চমহাব্রত কি? পার্শ্বনাথ প্রবর্তিত এই 4টি নীতির সঙ্গে, অর্থাৎ যে 4টি নীতির কথা বললাম, সত্যবাদিতা, অহিংসা, অচৌর্য, অপরিগ্রহ, এই 4টি নীতির সঙ্গে মহাবীর পঞ্চম নীতি হিসাবে ব্রহ্মচর্য পালন করে জিতেন্দ্রিয় হওয়ার পরামর্শ দেন। জৈন ধর্মে এই 5টি আদর্শ একত্রে পঞ্চমহাব্রত নামে পরিচিত। পরেরটা কি? ত্রিরত্ন। ত্রিরত্নটা কি? জৈন ধর্মে জন্মান্তরবাদ ও কর্মফলবাদে বিশ্বাস করা হয়। জন্মান্তর ও কর্মফলের দ্বারাই মানুষের জীবনে সুখ, দুঃখ, উত্থান, পতন প্রভৃতি আসে বলে মনে করা হয়। এই জন্মান্তর ও কর্মফলের আবর্ত থেকে মুক্তি পাওয়ার অর্থই হল সিদ্ধশীল বা মুক্ত হওয়া। মহাবীরের মতে এই মুক্তি পাওয়া বা সিদ্ধশীল হওয়ার উপায় হল সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। এই 3টি নীতিকে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হয়। ত্রিরত্ন পালন করলে মানুষ অনন্ত সুখ লাভের মাধ্যমে আত্মার মুক্তি আনতে পারে বলে মহাবীর মনে করতেন। এছাড়া এখানে বলা হয়েছে সর্বপ্রাণবাদ ও কৃচ্ছ্র সাধনের কথা। সেটা কি? জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্য হল সর্বপ্রাণবাদে বিশ্বাস এবং কঠোর কৃচ্ছ্র সাধন। এবার সর্বপ্রাণবাদ কি? জৈনরা প্রাণের ব্যাপক অস্তিত্বে বিশ্বাসী। এই ধর্মে ইট, পাথর, নদী, নালা, পাহাড়, পর্বত প্রভৃতি সব কিছুতেই তারা প্রাণের অস্তিত্ব আছে বলে মনে করেন। তাই ক্ষুদ্রতম কীটপতঙ্গকেও হত্যা করাও জৈন ধর্মে মহাপাপ। এই জন্য অহিংসাকে জৈন ধর্মে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। আর কৃচ্ছ্র সাধন, এটা কি? এটা হচ্ছে এছাড়া জৈন ধর্মে কঠোর কৃচ্ছ্র সাধনের উপর গুরুত্ব দেওয়া হয়। মহাবীরের মতে মনকে বিশুদ্ধ রাখার জন্য উপবাস, হিংসা, কঠোর কৃচ্ছ্র সাধন ও কঠোর তপস্যা খুবই প্রয়োজন। তিনি আরও জানান যে ত্যাগ, সংযম, প্রায়শ্চিত্ত ও আসক্তি বর্জনের দ্বারা সিদ্ধি লাভ করা যায় এবং জীবনে মুক্তি আসে। মহাবীরের মতে মিতব্যয়িতা ও পবিত্রতা রক্ষা মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত। এজন্য তিনি তার অনুগামীদের প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি না রাখার কথা বলেন। এরপরে শ্বেতাম্বর ও দিগম্বর। 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের শ্বেতবস্ত্র পরিধান করে শ্বেতাম্বর হওয়ার কথা বললেও মহাবীর দিগম্বর অর্থাৎ বিবস্ত্র হওয়ার কথা বলেছেন। মহাবীরের মৃত্যুর পর এই বিষয়ে তার শিষ্যরা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ হচ্ছে দিগম্বর, আরেক ভাগ শ্বেতাম্বর। এবার দিগম্বর ভদ্রবাহুর নেতৃত্বে একদল জৈন মহাবীরের আদর্শ অনুযায়ী নিজেদের পরিধান বস্ত্র ত্যাগ করেন। তারা দাক্ষিণাত্যে মহাবীরের উপদেশাবলী প্রচার করে এই ধর্মকে জনপ্রিয় করে তোলেন।
তারা দিগম্বর নামে পরিচিত। আর শ্বেতাম্বর অপর একদল জৈন ধর্মাবলম্বী স্থূলভদ্রের নেতৃত্বে শ্বেতবস্ত্র পরিধান করে উত্তর ভারতে মহাবীরের ধর্মীয় বাণী প্রচার করেন। এরা শ্বেতাম্বর নামে পরিচিত। তারা উত্তর ভারতে এই ধর্মকে জনপ্রিয় করে তোলেন। এবার জৈন ধর্মগ্রন্থ। জৈন ধর্মের বাণীগুলো প্রথম দিকে মুখে মুখে প্রচারিত হতো, পরে তা গ্রন্থাকারে লেখা হয়। কল্পসূত্র। ভদ্রবাহু রচিত কল্পসূত্র হল জৈনদের প্রথম লিখিত গ্রন্থ। এতে 14টি পর্বে মহাবীরের জীবনী বিশ্লেষণ করা হয়েছে। তারপরে দ্বাদশ অঙ্গ। আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে স্থূলভদ্রের উদ্যোগে পাটলিপুত্রে প্রথম জৈন সংগীতি অনুষ্ঠিত হয়। এখানে জৈন ধর্মের উপদেশাবলী 12টি খণ্ডে সংকলিত হয়। এটি দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত নামে পরিচিত। সুতরাং এটা দ্বাদশ খণ্ড না, প্রথমে বলেছিলাম ওটা দ্বাদশ অঙ্গ হবে। এরপরে দ্বাদশ উপাঙ্গ। এরপর খ্রিস্টীয় 5ম শতকে গুজরাটের বলভিতে দ্বিতীয় জৈন সংগীতির অধিবেশন বসে। এখানে দ্বাদশ অঙ্গের পুনর্মূল্যায়ন করে এর সঙ্গে আরও 12টি অনুশাসন যোগ করা হয়। প্রাকৃত ভাষায় রচিত এই অনুশাসনগুলো দ্বাদশ উপাঙ্গ নামে পরিচিত। এর মধ্যে উল্লেখযোগ্য হল অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র। অন্যান্য গ্রন্থ পরবর্তীকালে সংস্কৃত ভাষায় রচিত জৈন অন্যান্য ধর্মগ্রন্থ রচিত হয়। সেগুলো হলো জৈন কল্পসূত্র, জৈন ভাগবতী সূত্র, পরিশিষ্ট পার্বণ ইত্যাদি। ভদ্রবাহু, হরিভদ্র, সিদ্ধসেন প্রমুখ হলেন উল্লেখযোগ্য জৈন পণ্ডিত। জৈন ধর্মের মূল্যায়ন। জৈন ধর্ম ভারতের ইতিহাসে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। তার মূল্যায়নগুলি বলা যেতে পারে: 1. অহিংসার আদর্শ। বৌদ্ধ ধর্মের আড়ম্বর সর্বস্বতার বিরুদ্ধে জৈন ধর্ম অহিংসার আদর্শ প্রচার করে। 2. সামাজিক সাম্য। জৈন ধর্মে বৈদিক বর্ণপ্রথার বিরুদ্ধে সামাজিক সাম্য তুলে ধরার কথা বলা হয়। 3. আঞ্চলিক ভাষার বিকাশ। প্রাকৃত ও অর্ধ মাগধী ভাষায় জৈন ধর্ম প্রচারিত হওয়ার ফলে তামিল, তেলেগু, কন্নড়, গুজরাটি প্রভৃতি আঞ্চলিক ভাষার অগ্রগতি ঘটে। 4. বাণিজ্যের বিকাশ। এই ধর্মের উত্থানের ফলে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরি হয় এবং পরবর্তীকালে ব্যবসায়ী সম্প্রদায়ের উন্নতি শুরু হয়। আর 5. শিল্পকলার উন্নতি। জৈন মন্দিরগুলি প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার ব্যাপক উন্নতি ঘটে। খণ্ডগিরি ও উদয়গিরি পাহাড়, রাজস্থানের আবু পাহাড়, জুনাগড়, ইলোরা প্রভৃতি স্থানের জৈন মন্দিরগুলো এই বিষয়ে উল্লেখযোগ্য। সুতরাং জৈন ধর্ম ভারতের প্রথম দিকে জৈন ধর্মের তুলনায় বৌদ্ধ ধর্ম অনেক বেশি প্রসার লাভ করেছিল, কিন্তু পরের দিকে জৈন ধর্ম পরবর্তীকালে প্রসার লাভ করে এবং আজও জৈন ধর্ম এখনও পর্যন্ত পশ্চিম ভারতের একটি বড় অংশে বিরাজমান। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।